কেন হয় না বলতে পারো? জানি না, কিন্তু এটা হওয়ার নয়, এটা ভার্চুয়াল। আর ভার্চুয়ালের রিলেশন মানে টাইম পাস। প্লিজ তাশা, বোঝার চেষ্টা করো। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখো ইমু, এটা ভালোবাসা নয়, সাময়িক ভালো লাগা। তাশা, এটা ভালো লাগা নয়। কতবার বোঝাবো? আমি আর কতবার বোঝাবো আপনাকে যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আই রিয়েলি লাভ ইউ। তুমি ছাড়া নিজেকে আমার শূন্য শূন্য লাগে। তোমার সাথে যখন আমি কথা বলি, আমি তখন অন্য জগতে চলে যাই। আমি ভুলে যাই আমার আশেপাশে কে আছে, কি করছে, কি ঘটছে, সব ভুলে যাই। তুমি বলতে আমি শুধু তুমি বুঝি। আমরা ফ্রেন্ড হিসেবে কি ঠিক আছি না? ফ্রেন্ডই তো ছিলাম। হ্যাঁ, ছিলাম আগে, কিন্তু কখন তোমাকে ভালোবাসতে শুরু করেছি নিজেও জানি না। প্লিজ তাশা, একবার হ্যাঁ বলো শুধু। ক্ষমা করবেন আমায়। নেক্সট টাইম যদি আপনি আমাকে ভালোবাসার কথা বলেন, তাহলে আমি আপনাকে সবকিছু থেকে ব্লক করে দিব। মেসেজটা দিয়ে আর অপর প্রান্ত থেকে কি মেসেজ আসবে তার অপেক্ষা না করে অনলাইন থেকে বেরিয়ে আসি। আর একটু থাকলে ইমোর মায়া জালে আটকা পড়ে যাব। কিন্তু এটা কখনোই হতে দেওয়া যাবে না। জানি আমিও ওর প্রতিটা কথা সত্য, কিন্তু আমার কোনো উপায় নেই। তাই নিজেকে সব সময় দূরে সরিয়ে রাখি। ইমোর থেকে নিজেকে দূরে রাখতে আমারও খুব কষ্ট হয়, কারণ আমিও যে তাকে ভালোবাসি। বন্ধুত্ব থেকে কখন যে মনের কোঠায় জায়গা দিয়ে দিয়েছি জানা নেই। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হিমু, আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমার এই পাগলি তাশাটা। তোমাকে হাজার চেষ্টা করেও বলতে পারবো না। এটা বলার অধিকার যে আমার নেই। বাথরুমে শাওয়ারটা ছেড়ে দিয়ে ইচ্ছে মতো ভিজেছি। খুব কষ্ট থাকলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। আজ কতক্ষণ ভিজেছি জানা নেই। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছি। হঠাৎ আয়নার দিকে খেয়াল করলাম চোখ দুটো ফুলে একাকার। চোখ মুখ ফুলে গেছে। যা তা অবস্থা। কাঁদলে এমন হয় এটা নতুন না। তাই না বলে এইভাবে না ঘুমানো অব্দি ঠিক হবে না এসব। মাথাটাও ভারী হয়ে গেছে, ঘুমের দরকার। বিছানাটা ঠিক করে শুয়ে পড়লাম। চারদিক খুব অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। অন্ধকারটা যেন আরো বেড়ে যাচ্ছে। যত আলোর দিকে এগোতে যাচ্ছি তত আরো অন্ধকারে তলিয়ে যাচ্ছি। কি করব বুঝে উঠতে পারছি না। অসহ্য লাগছে এই অন্ধকারটা। দম বন্ধ হয়ে আসছে। কি সব অদ্ভুত ভয়ঙ্কর জন্তু দেখছি। রক্তবর্ণ চোখ, মুখ দিয়ে লালা পড়ছে। আমাকে দেখে মুখে কি সে বিশ্রী হাসি। ধীর গতিতে আমার দিকে এগিয়ে আসছে। আমার কোথাও যাবার জায়গা নেই, না পিছনে না সামনে। চারদিক থেকে ঘিরে আছে। আমি শুধু না না বলে চিৎকার করছি। আমার এই চিৎকারটা যেন আরো আনন্দের বিষয় হয়ে উঠেছে। আস্তে আস্তে একদম আমার কাছে চলে এসেছে। এসে একজন আমার মুখের দিকে তার মুখটা এগিয়ে আনলো। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠে দেখি আমার পাশে মা বসা। চোখ মুখ কেমন যেন শুকনো হয়ে আছে। আমাকে চিৎকার দিয়ে বসতে দেখি মা মুখে একটু হাসির রেখা দেখা যাচ্ছে। আমাকে জাপটে জড়িয়ে ধরলো। কিছুই বুঝতেছি না আমি। কেমন যেন সব এলোমেলো লাগছে নিজের কাছে। মা আমাকে জড়িয়ে ধরে ফুপাচ্ছে। কিছু বুঝে উঠতে পারছি না মা কান্না করছে কেন। আশ্চর্য তো, আমি তো ঘুমিয়েছি মাত্র। তাতে মার এভাবে কান্না করার তো কথা না। এদিকে নিজেকে কেমন হালকা হালকা লাগছে, কিন্তু মাথাটা ভারী হয়ে আছে। উফ মা, কাঁদছো কেন এভাবে? কিছু কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞাসা করছিস? তোর চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাব। মা, আমি কি করেছি? আমি তো ঘুমালাম মাত্র। তাতে তুমি এত চিন্তার কান্নার কি আছে? এই ঘুম কয়দিন ধরে ঘুমাচ্ছিস জানিস? মানে? 2 দিন পর তোর জ্ঞান ফিরেছে, আর তুই বলছিস ঘুমিয়েছিস মাত্র। কি বলছো তুমি এসব? 2 দিন পর জ্ঞান ফিরলো মানে? কি হয়েছে আমার? সন্ধ্যায় তোর রুমে এসে দেখি লাইট অফ। সন্ধ্যায় তো তুই লাইট জ্বালিয়ে রাখিস, কিন্তু আজ আলো নেই। তাই তোর রুমে আসি, তোকে অনেকক্ষণ ডাকি, কিন্তু তোর সারা শব্দ নেই। তারপর লাইট জ্বালিয়ে দেখি অবচেতন অবস্থায় পড়ে আছিস। কিছুক্ষণ ডাকাডাকি করার পর তোর গায়ে হাত দিয়ে দেখি তোর গায়ে অনেক জ্বর, আর তুই ভুলভাল বকছিস। কি বলছো? মাথায় কিছু ঢুকছে না। কপালটা 2 হাত দিয়ে ডলতে ডলতে জবাব দি, গোসল করছিলি আবার দুপুরের পর? না মানে হ্যাঁ করেছি। গরম লাগছিল খুব, তাই। আকস্মিক মা আমার গালে চড় মেরে বসেন। আমি আহাম্মকের মতো অবিশ্বাস্য ভাবে মায়ের দিকে তাকিয়ে থাকি। তুই কেন এত কেয়ারলেস হয়ে চলছিস বলতো? কেন নিজের প্রতি এত অযত্ন? ডাক্তার তোকে নিষেধ করেছে এভাবে যখন তখন গোসল না করতে।
হুয়াঙ্কার দিয়ে মা কথাগুলো বলে। মা, আমি কি করব? আমার গরম লাগলে চর মারা জায়গাটা শক্ত করে হাত দিয়ে চেপে ধরে জবাব দিলাম, কতক্ষণ গোসল করছিলি? জানি না কতক্ষণ গায়ে পানি ঢালস। মাথা নিচু করে ক্ষীণ স্বরে জবাব দিলাম, দিব ধরে আরেকটা। মা হাত উপরে তুললে আমি আমার 2 হাত দিয়ে দুগাল ধরে রাখলাম। এমন কিভাবে হয়ে গেলি তুই বলতো? আগে তো এমন ছিলি না। গত 2টা বছর ধরে তোকে এভাবে বেখেয়ালি ভাবে চলতে দেখছি। আগে কত হাসি খুশি ভাবে থাকতি, সারাদিন হই হুল্লোড়। আর এখন কি হয়েছে বল না মা আমাকে। গলার স্বর খাদে নামিয়ে মাথায় আলতো করে হাত রেখে প্রশ্ন করেন, না মা, কিছু হয়নি আমার, একদম ঠিক আছি আমি। সুস্থ হয়ে দেখবে আবার আগের মতো হয়ে যাব। মায়ের কোলে মাথাটা রেখে মনে মনে মায়ের উদ্দেশ্যে বলি, সরি মা, তোমায় বলতে পারলে নিজেরও হালকা লাগতো, কিন্তু বলতে পারছি না। নিজের অজান্তেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললাম। মা, মাথাটা খুব ব্যথা করছে, একটু টিপে দিবে? আচ্ছা, তুই চোখ বন্ধ কর, আমি টিপে দিচ্ছি। 2 বছর আগের জীবনটা আমার ভালোই ছিল, কিন্তু এক কাল বৈশাখী ঝড়ে সব শেষ করে দিয়েছে। 2 বছর আগে কি হয়েছিল তা ভুলে যেতে চাই, কিন্তু বারবার তাই মন আর মাথার ভেতরে ঘুরতে থাকে। কথায় আছে না, যে জিনিসটা থেকে পিছু ছুটতে চাই সেই জিনিসটা আঠার মতো পিছু লেগে থাকে আরো বেশি করে। আমারও তেমনই অবস্থা। আচ্ছা মা, যদি তোমার মেয়ে নিজের অজান্তে কোনো পাপ করে থাকে তাহলে তাকে মাফ করবে? এমন করে বলছিস কেন? বলো না। ধরো আমি যে পাপ বা ভুল করেছি সেটা আমার অজান্তে বা আমাকে ফাঁসিয়ে করা হয়েছে, কিন্তু আমার কোনো দোষ নেই, কিন্তু আঙুলটা আমার দিকেই উঠবে। আমি জানি তুই কোনো ভুল করতে পারিস না। আর যা কিছুই হয়ে থাকুক না কেন, তোর বাবা আর আমি সব সময় তোকে সাপোর্ট করব। আগে তোরটা শুনবো, পরে অন্যজনদের। থ্যাঙ্কস মা। মাথা ব্যথা কমেছে? একটু। আচ্ছা, তুই রেস্ট নে, আমি তোর ডাক্তার আঙ্কেলকে কল দিয়ে আসছি। তাকে একটু আসতে বলি, তোকে আর একটু দেখে যাক। আচ্ছা। মা চলে যাওয়ার পর বালিশে মুখ চেপে ধরে কাঁদতে লাগলাম। মা, তুমি জানো না তোমার মেয়ে কত বড় ভুল করেছে। তুমি জানো না মা, 2 বছর আগে তোমার মেয়ের সাথে কি হয়েছে। কাঁদতে কাঁদতে হয়তো আবার ঘুমিয়ে পড়েছিলাম। মার ডাকেই ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি ডাক্তার আঙ্কেল বসে আছে, আমার দিকে হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে। আমি উঠে বসতে চাইলে নিষেধ করে। এখন কেমন আছিস বুড়ি? আঙ্কেল আমায় বুড়ি বলে ডাকে। হ্যাঁ, ভালো আছি আগের থেকে। তারপর আঙ্কেল আমার হাতের পালস, চোখ আর জিহ্বা চেক করলো। শোন মা, নিজের প্রতি যত্নশীল হব। একটু যত্ন নিলে কি খুব খারাপ হয় তুই বল? এভাবে চললে তো বেশি দিন বাঁচবি না। মাথায় তার হাত রেখে নরম স্বরে কথাগুলো বললেন, আর আমি মাথা নিচু করে চুপ করে শুনে যাচ্ছি আর মনে মনে বলছি, মরে গেলে তো খুব ভালো হয়। কি বলছি বুঝেছিস? আঙ্কেলের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। আচ্ছা ভাবি, আমি আসি। আজ ইমনাতের ফ্লাইট আছে রাতে। আম্মুকে লক্ষ্য করে বলেন, ইমনাত আসছে? কতদিন পর দেশে ফিরছে। হ্যাঁ ভাবি। কতদিন দেখিনি ছেলেটাকে, ওকে নিয়ে আসবেন একদিন। জি ভাবি, অবশ্যই। আসি তাহলে। আসি রে বুড়ি। ম্লান হেসে বিদায় দিলাম। মা আর আঙ্কেল চলে গেল। আমি অন্য চিন্তায় পড়ে গেলাম আবার। গত 2 দিন ধরে অনলাইনে নেই আমি। ইমোটা নিশ্চয়ই চিন্তায় আছে আমার জন্য। না জানি কি কি ভেবে নিয়েছে নিজে নিজে। মোবাইলটা হাতে নিয়ে ডাটা কানেকশন অন করলাম। মেসেজের টোন টান বেজেই চলেছে। কিছুক্ষণ পর বন্ধ হয় টোনটা। মেসেঞ্জার ওপেন করলাম। উপরের লিস্টে দেখি মোর নামটাই আগে। তার মেসেজের সংখ্যা দেখে আমি হতবাক। এতগুলো মেসেজ! আই এম সরি তাশা, আর বলবো না ভালোবাসার কথা তোমায়। প্লিজ তাশা, মেসেজের উত্তর দাও। প্রমিস, আমি আর বলবো না তোমায় ভালোবাসি সেটা। কোথায় তুমি তাশা? সারাদিন তোমায় দেখছি না লাইনে। এভাবে শাস্তি দিও না প্লিজ তাশা। তুমি আমার সাথে কথা না বললে নিতে পারি না আমি সত্যি সরি তাশা। এভাবে অভিমান করে নিজেকে আড়াল করো না আমার থেকে। তুমি যেমন বলবে আমি তেমনটাই শুনবো। মনের মধ্যে কেমন জানি লাগছে, অস্থিরতা কাজ করছে, বারবার তোমার কথা মনে পড়ছে। আচ্ছা, তুমি ভালো আছো তো? তোমায় আমি একটা কল অবধি করতে পারছি না, সেই অধিকারটা তুমি দাওনি। এভাবে গিল্টি ফিলের মধ্যে আমি আর থাকতে পারছি না। আজ 2 দিন তুমি লাইনে নেই, সত্যি নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমার কারণে তুমি লাইনে আসছো না। ওর এতগুলো মেসেজ দেখে আমি স্তব্ধ। মনের মাঝে এক খারাপ লাগা কাজ করছে। ছেলেটা এই 2 দিন কতটা কষ্টে ছিল ভাবলেই নিজেরই খারাপ লাগছে। ওর এতগুলো মেসেজ দেখে কি উত্তর দেব বুঝে উঠতে পারছি না, তাই সিন করে রেখে দিলাম।
মোবাইলও এক সাইডে রেখে দিলাম। ওর প্রতিটা কথা মনের ভেতর বারবার রিপিট হচ্ছে। মোবাইলটা আবার হাতে নিলাম, ইমোর দেওয়া প্রতিটা মেসেজ আবার পড়লাম, কিন্তু কি উত্তর দেব বুঝে উঠতে পারছি না। একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? ওকে যদি কল দিই আমি, ওর নাম্বারটা তো আমার কাছে আছেই। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি কল করলে ইমু অনেক হ্যাপিও হবে। ওকে তাহলে কলই দেই। ইমু নাম দিয়ে সেভ করা নাম্বারটা বের করে কল দিলাম ইমুতে। বুকের মধ্যে কেউ একজন যেন হাতুড়ি পেটাচ্ছে খুব জোরে। ধুক ধুক শব্দ হচ্ছে, সারা শরীর বরফ হয়ে যাচ্ছে। বা পাটা বারবার নাড়ছি। রিং হচ্ছে না, রিং হচ্ছে তো হচ্ছে, রিং হচ্ছে তো হচ্ছে, কিন্তু কল ধরলো না। কল না ধরায় আমার সব কিছু বন্ধ হয়ে গেল। মনের আকাশে মেঘ নেমে আসলো এক মুহূর্তে। আবার ট্রাই করলাম, রিং হচ্ছে, কিন্তু আবারও ধরলো না। ও কল না ধরায় মনের মধ্যে ভয় কাজ করছে। আচ্ছা, ও কি তাহলে আমাকে এড়িয়ে চলছে? দুদিন লাইনে ছিলাম না তার জন্য কি অভিমান করে কল ধরছে না? কিন্তু আমি তো ইচ্ছে করে তো আর অফলাইনে ছিলাম না। আবারও ট্রাই করলাম, এবারও ফলাফল শূন্য। অস্থির হয়ে পড়ছি আমি, ঘরের মধ্যে পায়চারি করছি। কিছুক্ষণ পর পর ট্রাই করছি ওর নাম্বারে, কিন্তু ফলাফল একই, কল ধরছে না। কতবার যে কল দেওয়া হয়ে গেল নিজেও জানি না। কিছুই ভালো লাগছে না এখন আর। মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইমুর আবার কিছু হয়নি তো? ইমু যেন সুস্থ থাকে, ভালো থাকে। দুহাত জোরে চোখ বন্ধ করে প্রার্থনা করছি। সারা দিনটা ইমুকে কল করে আর ওর মেসেজগুলো দেখেই কাটিয়ে দিয়েছি। সন্ধ্যার দিকে কল দিতে গিয়ে দেখি ফোন ডাটা অফ। খুব দুশ্চিন্তা হচ্ছে তার জন্য। মনের ভেতর ভয় কাজ করছে খুব। একটু পর পর ওর নাম্বারটায় কল দিচ্ছি, কিন্তু বারবার তার নাম্বারটা বন্ধ বলা হচ্ছে। কিছুক্ষণ পর মোবাইল হাতে নিয়ে চেক করছি যদি সে কল বা মেসেজ দিল কিনা তার জন্য, কিন্তু না। না আসলো একটা মেসেজ, না আসলো একটা কল। কল আর মেসেজ না দেখেই নিজেকে আর সামলাতে না পেরে কেঁদে দিলাম। কেঁদে কেঁদে আর ওকে একবার কল দিলাম। কলটা এবারও ধরলো না। রাগে আর দুঃখে মোবাইলটা ফেলে দিলাম, কোথায় পড়লো জানি না। তারপর ঘুমিয়ে গেলাম। রাত আনুমানিক 11টা কি 12টার দিকে জেগে উঠলাম। মনে হয় মোবাইলের রিংটা বেজে উঠলো। তাড়াতাড়ি মোবাইলটা খুঁজতে লাগলাম, পেয়েও গেলাম। বিছানার এক কোনায় হাতে নিয়ে দেখি 5-6টা মিসড কল আননোন নাম্বার থেকে। নাম্বারটা দেখে মাথা খারাপ হয়ে গেল। কার কল আশা করলাম, আর কে না কে কল দিল। মোবাইলটা হাতে নিয়ে বসে আছি, আবার সেই নাম্বারটা কল আসলো। রাগে গা জ্বলছে, নাম্বারটা কল আসছে দেখে। কলটা ধরলাম কথা শুনিয়ে দেওয়ার জন্য, কিন্তু বলতে যাব তার আগেই অপর প্রান্ত থেকে হ্যালো শব্দটা ভেসে আসলো। হ্যালো তাশা। অপর প্রান্তে থাকা মানুষটার মুখে নিজের নাম শুনে বুঝতে বাকি রইল না যে সে কে। চুপ করে রইলাম। আমি কেন জানি না গলা দিয়ে কথা বের হচ্ছে না। কথা বলো তাশা। চুপ আমি। হ্যালো তাশা, আমি জানি তুমি শুনছো আমায়। আবারও চুপ আমি। সরি, কল রিসিভ করতে পারিনি তার জন্য। দেখো কানে ধরলাম। এবার কান্নার আওয়াজটা বেড়ে গেল আমার। তাশা, কান্না করছো তুমি? আই রিয়েলি সরি। চুপ, একদম চুপ। খুব খারাপ তুমি। সারাদিন কতগুলো কল দিয়েছি আমি, একটিবারের জন্য রেসপন্স পাইনি ওই প্রান্ত থেকে। শেষে কি হলো? ডাটা অফ করে দিলে। খুব জ্বালিয়েছি তাই না তোমাকে? আর জ্বালাবো না, কলও দিব না। খুব খারাপ তুমি ইপমু, খুব খারাপ। কেঁদে কেঁদে বললাম কথাগুলো। কান্নাটা নিজের ভেতরে থাকতে চাইছে না, বের হয়ে আসলো। তাশা, আমি কিছু না বলে নাক টানতে থাকি। আমার জবাব দিতে ইচ্ছে করছে না। তুমি আমায় কি বলছো জানো তুমি? কান্না করার মধ্যে ভেবাচাকা খেয়ে গেলাম। চিন্তায় পড়ে গেলাম, রাগে কি খুব বেশি বলে দিয়েছি নাকি? আমি কি বলেছি? এই প্রথম তুমি আমায় আপনি থেকে তুমি বলেছো। জানো, তোমার মুখে এক তুমি শব্দটাই কতটা মাদকতা ভরা। তোমার মুখে তুমি শব্দটাই এতটা মধুর লাগবে ভাবতেই পারিনি। ইমুর এমন কথায় রাগ অভিমান সব উধাও হয়ে গিয়ে মুখের কোণায় হাসি ফুটে ওঠে। হাসিটা চেপে মুখে বললাম, আমি আপনাকে মোটেও তুমি বলিনি, আপনি ভুল শুনেছেন। ইমু আমার কথা শুনে একটু মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আচ্ছা, ভুলই না হয় শুনলাম। আচ্ছা, তোমায় একটা প্রশ্ন করি। ইমুর কথাটা শুনে চিন্তায় পড়ে গেলাম। ও আসলে কি প্রশ্ন করবে আমায়? আমার চুপ থাকা দেখে ইমু আবার বলে ওঠে, কি করব? জি। আমার জন্য এত দুশ্চিন্তা করছো কেন? কান্না করে করে গলা বসিয়ে ফেললে কেন? আমি তোমার লাইফে না থাকলে তো তুমি হ্যাপি। ইমুর কথার জবাব না দিয়ে আমি চুপ করে রইলাম। কি ব্যাপার, উত্তর দিচ্ছ না কেন? ইমুর প্রশ্নকে উপেক্ষা করে আমি পাল্টা প্রশ্ন করি ইমুকে, আপনি সারাদিন কোথায় ছিলেন? খুব মিস করছিলে বুঝি আমায়, নাকি ভয় পেয়ে গিয়েছিলে? কি আমি তোমার থেকে দূরে চলে গেছি?
না, এসব কিছুই না। বাই। তাশা, মনের কথাটা বলে দিলে কি হয় তোমার? তুমি খুব ভালো করে জানো তুমিও আমাকে ভালোবাসো, তারপরেও কেন নিজেকে এভাবে দূরে সরিয়ে নিচ্ছ বারবার? কিছুক্ষণ চুপ থেকে আম, আম, আমি আপনাকে ভালোবাসি না কথাটা বলতে কষ্ট হচ্ছিল খুব আমার, তবুও আমার বলা লাগছে, কারণ আমি নিরুপায় অনেকটা। ভালোই যদি না বাসো তাহলে আমাকে নিয়ে তো দুশ্চিন্তা কিসের? হাজারটা কল কেন দিয়েছো? কেন কান্না করে করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছো? জানি না, আমি শুধু একটা কথাই জানি, আর সেটা হচ্ছে আমি আপনাকে ভালোবাসি না। তাশা, একটা বার শুধু নিজের মনেরটা শুনো, শুধু একটি বার। তুমি আমায় ভালোবাসো কি বাসো না ভালো করেই বুঝে যাবে। আমার মন বলতে কিছু নেই, আমি রাখছি। আপনি আমাকে অনেকগুলো মেসেজ দিয়েছেন, তাই কল দিয়েছি, আর কিছু না। ভালো থাকবেন। এটা বলে কল কেটে দিয়ে মোবাইলটা বিছানায় রেখে দিলাম, আর আমি ফ্লোরে বসে কাঁদতে লাগলাম। হিমু, আমিও তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমি চাই না আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে যাক, আর তোমার জীবনে আধার নেমে আসুক। তুমি ভালো থাকো হিমু। আমার সম্পর্কে তোমায় আমি বলতেও পারবো না, তাই তোমার থেকে দূরে থাকাটাই দুজনের জন্য ভালো। নিজস্ব কিছু গোপন কথা থেকে থাকে, যা কিনা একদম একান্ত, কাউকে বলতে চেয়েও বলা যায় না। যন্ত্রণাটা একান্তই ব্যক্তিগত। মোবাইলটা হাতে নিয়ে এমুকে সব কিছু থেকে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। যখন ওর আইডিতে ঢুকলাম, তখন দেখি ও আমায় একটা ভয়েস মেসেজ পাঠায়। তাশা, আমার যা জানার জেনে নিয়েছি। তুমি যত যাই করে থাকো না কেন, আমি তোমাকে ভালোবেসেই যাব। তুমি আমায় যত দূরে পাঠানোর চেষ্টা করবে, আমি ঠিক ততটা কাছে যাব তোমার। আমি হাল ছাড়ছি না। আই লাভ ইউ ফর এভার। ইমু, আমার সাথে নিজের জীবনটাকে জড়িয়ে নষ্ট করো না। আমি তোমার জন্য না, প্লিজ বোঝার চেষ্টা করো তুমি। যা বোঝার বুঝে নিয়েছি আমি। আর হ্যাঁ, তুমি করে বলবে এখন থেকে। আপনিতে যেন আর না যায়। তুমি শব্দটা তোমার মুখে খুব মিষ্টি লাগে শুনতে। ওর কথায় কান্নার মাঝেও হাসি পেয়ে গেল। এই যে মুখে এখন যেরকম হাসি রেখেছো, সবসময় এমন করে হাসবে, ঠিক আছে? একটা হাসির ইমোজি দিলাম ইমুকে। শুনো, মাথার মধ্যে যে ভাবনা নিয়ে এসেছো, ভুল করেও সেটা করতে যেও না, তাহলে পরে কিন্তু তুমি পস্তাবে। কি ভাবনা নিয়ে আসছি আমি? অবাক হয়ে আমি প্রশ্ন করি, এই যে আমাকে সবকিছু থেকে ব্লক দিয়ে দিতে আসছো, আর যোগাযোগ যেন করতে না পারি আমি তোমার সাথে। এসব আমি ভাবছিলাম, আপনি কি করে বুঝলেন? ওর কথা শুনে আমি পুরো বিস্ময় হয়ে যাই। সিক্স সেন্সের কামাল। আর এই মেয়ে বলছিলাম না তুমি করে বলতে শুধু। ওর রাগী ইমোজি দেখে আমি একা শব্দ করে হেসে উঠি। ওর সাথে কথা বলতে বলতে ব্লক দেওয়ার ডিসিশনটা পাল্টে যায়। আমি এমোর সাথে কথা বললে ভালো থাকি, সবকিছু ভুলে থাকি। ধমক দিয়ে কথা বললে আমি আপনাকে ব্লক করে দিব। ব্লক দিলে সোজা তোমার বাড়ি গিয়ে হাজির হব, আর তোমার মা বাবাকে গিয়ে বলবো আপনাদের মেয়েটা আমার মহামূল্যবান জিনিস নিয়ে পালিয়েছে। আপনি তো আর জানেন না আমি কোথায় থাকি যে এসে এসব বলবেন। তাশা, এটা 2021 সাল, সে আদিম যুগ না। খুব সিম্পল, তোমার কল ট্রেস করলে তো আমি জানতে পারবো তুমি কোথায় থাকো সেটা। ইমুর সাথে কথা বলছি, অনেক যে রাত হলো তার দিকেও খেয়াল নেই আমার। যখন ইমু মনে করিয়ে দিল, তখন তাকে গুড নাইট বলে অফলাইনে চলে আসি। এইভাবে কাটতে থাকে দিন। ইমু আমায় আর একটা বারের জন্য তার ভালোবাসার কথা বলেনি, ফ্রেন্ডলি কথা বলছিল। কেন জানি ইমুর সাথে কথা বললে আমি আর আশপাশের সব কিছু ভুলে যাই। সব সময় ওর কথাগুলো আমার কানে বাজে। ওর কথা ভেবে আনমনেতে হেসে ফেলি। দিন যত যাচ্ছে ইমোর সাথে আমি আরো তত আষ্টে পৃষ্ঠে লেগে যাচ্ছি। ওর মায়ায় আবদ্ধ হয়ে যাচ্ছি। এই মায়া থেকে দূরে যাওয়াটা আমার জন্য খুব কষ্টকর হয়ে উঠবে। ওর মায়া জালে যতটা না নিজেকে আটকাতে চাই, তার থেকে দ্বিগুণ বেশি তার মায়া জালে আটকা পড়ে যাচ্ছি। এর পরিণাম যে খুব একটা ভালো হবে না, তা খুব ভালো করে আমার জানা আছে। কিন্তু আমি কি করব? আমি যে পারছি না তার থেকে নিজেকে দূরে সরাতে, না পারছি তার থেকে নিজেকে দূরে সরাতে, আর না পারছি সত্যিটা বলতে। যে করেই হোক ইমুকে এটা বলাই লাগবে, না হলে তো ওর সাথে খুব অন্যায় হয়ে যাবে, ওকে ঠকানো হবে। আমি কখনোই চাই না কেউ ঠুকুক আমায় বিশ্বাস করে, আমায় ভালোবেসে। এভাবে চলতে দেওয়া যাবে না। এর মধ্যে থেকে নিজেকে দূরে নিয়ে যেতেই হবে নিজেকে। এটা আমাকে পারতেই হবে, হোক কষ্ট, তারপরেও আমায় পারতে হবে। এইভাবে চললে মোর ভালোবাসা দিন দিন বাড়তেই থাকবে। কি করব? একটা উপায় বের করতে হবে। ইমোর মায়ায় কেন এত আষ্টে জড়িয়ে পড়ছি? ওর মায়াজাল থেকে আমায় বের হতে হবেই। এসব 7-5 চিন্তায় চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে। মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। চোখগুলো জ্বালাপোড়া করছে। ভীষণ করে মনে হচ্ছে যেন এখন চোখ ফেটে অগ্নিখণ্ড বের হবে। 2 হাত দিয়ে চুলগুলো টেনে ধরে আছি।
দাঁতে দাঁত চেপে ধরে সহ্য করার চেষ্টা করছি, কিন্তু সহ্য ক্ষমতা নেই এই যন্ত্রণা সহ্য করার। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে পানির ট্যাপটা ছেড়ে দিয়ে তার নিচে মাথাটা দিয়ে বসে রই। মাথা দিয়ে যেন আগুন বের হচ্ছে। চোখে জোরে জোরে পানির ঝাপটা মারতে লাগলাম। প্রায় 10-15 মিনিট পানি ঢালার পর রুমে এসে মাথাটা মুছে বিছানায় শুয়ে পড়ি। মাথার উপর বালিশটা দিয়ে চেপে ধরলাম। চারদিকে সোনালি রোদ্দুর চিকচিক করছে। একদম সত্য যুবতী মেয়ে তার হাতের আঙুলের ফাঁক দিয়ে সোনালি রঙের রোদ্দুরকে দেখছে, হাত বাঁকিয়ে ধরে। চোখগুলো তার ঘন কালো, চুলগুলো সোজা হালকা বাদামি রঙের। বাতাসে ঢেউ খেলে মুখে এসে পড়ছে তার অবাধ্য চুলগুলো মুখে এসে পড়তেই মেয়েটা সুরসুরি পেয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। নিজের চুল নিজের মুখে লাগছে, তাতেও সে কি সুরসুরি। মেয়েটা রোদের সাথে খেলছে আনমনে আর হাসছে, কিন্তু চেহারাটা অস্পষ্ট। হুট করে আকাশটা ঘন কালো মেঘ হয়ে এক দানবের রূপ ধারণ করে ফেলে। মেয়েটার দিকে তেড়ে আসছে মেঘের দানবটা। এখনই বুঝি গ্রাস করে ফেলবে ওকে। আচমকা মেঘের দানবটা মেয়েটাকে গ্রাস করে নিতে আসলে সে চিৎকার দিয়ে ওঠে। থরফরিয়ে শোয়া থেকে বসে পড়লাম। উপরের দিকে তাকিয়ে দেখি ফ্যানটা ফুল স্পিডে চলছে, কিন্তু তারপরেও আমি ঘেমে একাকার, হাঁপাতে থাকি। আজকাল বড্ড অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখি, যার কোনো হাগামাথা খুঁজে পাই না। বড্ড অসহায় লাগে। স্বপ্নগুলোর মানে খুঁজতে থাকি। আমার কাছে হয়তো জানা আছে এই স্বপ্নের মানে, আবার হয়তো না। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, পানি খাওয়া প্রয়োজন। পাশের টেবিল থেকে পানির বোতল নিয়ে দেখি বোতলে পানি নেই, তাই আর না পেরে বোতলটা হাতে নিয়ে নিচে আসি। নিচে নেমে আসতেই দেখি আম্মু কার সাথে যেন সোফায় বসে হেসে হেসে কথা বলছে। আমার বিপরীতে থাকায় দেখতে পারছি না সোফায় কি আছে সেটা, শুধু মাথাটা দেখা যাচ্ছে। চুলগুলো ঘন কালো, পেছনের দিকে একদম ছোট ছোট, মাথার মাঝ বরাবর গুলো কিন্তু কিছুটা লম্বা। আমি সেদিক থেকে চোখ সরিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যাই। সচরাচর অপরিচিত কারোর সামনে আমি যাই না, কিন্তু আম্মুর কথা বলার ধরন দেখে তো মনে হচ্ছে না অপরিচিত। যাক গিয়ে, প্রয়োজন হলে আম্মু ডেকে নিবে। আমি ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসে এক গ্লাস পানি খেয়ে বোতলটায় পানি ভরে আবার উপরের দিকে চলে আসতেই আম্মু ডাক দেয়, ওই তো তাশা ঘুম থেকে উঠেছে। তাশা, এদিকে আয় তো, তোর ডাক্তার আঙ্কেল এসেছে। আম্মুর কথায় আম্মুর কাছে গেলাম। আম্মুর পাশে গিয়ে কয়েক মিনিটের জন্য আমি থমকে গেলাম। ডাক্তার আঙ্কেলের পাশে 25-26 বছরের একটা ছেলে বসে আছে। হতে পারে এর থেকে বেশিও হতে পারে তার বয়স, আমার অনুমানও ভুল হতে পারে। পরনে সাদা শার্ট, মোবাইলের দিকে তাকিয়ে কি যেন করছে। চেহারাটা ঠিক ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু এই ছেলেকে দেখে আমার এত অস্থির লাগছে কেন? মনে হচ্ছে একে আমি চিনি, কিন্তু না, এর আগে কখনো তো তার সাথে আমার দেখাই হয়নি, কোথাও তো তাকে দেখিনি। তাহলে এমন লাগছে কেন আমার? কিরে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস। আম্মুর ডাকে আমি কিছুটা স্থির হয়ে আম্মুর পাশে বসি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বুড়ি? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ, আমিও। শরীর কেমন? এই তো ভালো। ঠিক মতো যত্ন নিচ্ছিস তো, নাকি অবহেলা করছিস? হ্যাঁ, নিচ্ছি। মুখে একটা হাসির রেখা ফুটিয়ে আঙ্কেলকে উত্তর দিলাম। আঙ্কেলের পাশে থাকা লোকটির দিকে বারবার শুধু চোখ যাচ্ছে আমার। কি এক অজানা শক্তি যেন আমায় বারবার তার দিকে টানছে। একটা অস্থিরতা কাজ করা শুরু করে দিয়েছে। এখানে আর বেশিক্ষণ বসে থাকলে অস্থিরতা আরো বেড়ে যাবে। আম্মু, আমি রুমে যাচ্ছি, আমার কিছু কাজ আছে। আরে বস, তোর আঙ্কেলের ছেলের সাথে পরিচিত হ, কিছুদিন আগে দেশে ফিরেছে। আম্মুর কথায় আবারও তার দিকে তাকালাম। কেমন যেন ভাবলেশীন হয়ে মোবাইল টিপছে। ইমনাথ ও তাশা তোমার আন্টির মেয়ে আর আমার বুড়িমা। আঙ্কেলের কথায় ইমনাথ চোখ তুলে তাকায়। চোখগুলো দেখতেই বুকটা ধক করে ওঠে। ক্যাট আই, ঘন কালো জোড়া ভ্রু, এটা যেন খুব পরিচিত। নাকটা সরু চিকন, মুখ ভর্তি ছোট ছোট দাড়ি। কিছুদিন আগে হয়তো শেভ করেছে। শেভ করার পর ছেলেদের ফার্মের ছোলা মুরগির মতো লাগে, কিন্তু তার কয়েকদিন পর যে ছোট ছোট দাড়ি ওঠে, তাতে তাদের চেহারাতে এক অমায়িক ভাব ফুটে ওঠে। এই ছেলেটার বেলাতেও তেমন। ক্লিন শেভে কেমন লেগেছে এই ছেলেটা তা ঠিক বলতে পারবো না। অনেক ছেলেদের আবার ক্লিন শেভেও দারুণ দেখায়। ছেলেটার চোখগুলো আমায় চিন্তায় ফেলে দিয়েছে। এই চোখ জোড়া তো আমার পরিচিত। চোখ জোড়া বন্ধ করে নিজেকে স্থির করার চেষ্টা করছি। এমন চোখ তো আরো কতজনের থাকতে পারে, শুধু একজনের তো নয়।
কিন্তু আমার এত অস্থির লাগছে কেন এই মানুষটাকে দেখার পর থেকে? হাই, আমি ইমরাত মাহমুদ। কণ্ঠটায় আরো এক দফা চমকে গিয়ে ইমনাতের দিকে তাকাই। এগুলো কি হচ্ছে আমার সাথে? কেন এই ছেলেটাকে পরিচিত মনে হচ্ছে আমার? কোনো মতে নিজেকে স্বাভাবিক করে কিছুটা কাপা কাপা গলায় উত্তর দিই আমি, আসসালামু আলাইকুম, আমি তাশা আহমেদ। ইমনাত কিছুক্ষণ আমার দিকে পলকহীন ভাবে তাকিয়ে থেকে সৌজন্যতার জন্য একটা হাসি দেয়। আমিও ভদ্রতা বজায় রাখার জন্য একটা হাসি দিলাম। এইখানেই আরো কিছুক্ষণ বসে থাকলে আমি শেষ হয়ে যাব। আম্মু, আমি একটু রুম থেকে আসি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস, একসাথে সবাই লাঞ্চ করব। আচ্ছা, এটা বলে উঠে দাঁড়িয়ে ইমরাতের দিকে আরো একবার তাকালাম। চোখাচোখি হওয়াতে হাসির বিনিময় করে উপরের রুমে এসে ঠাস করে দরজাটা বন্ধ করে দেই। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি। ঘরের মধ্যেই এদিক থেকে সেদিক হাঁটছি আর পায়চারি করছি। আচ্ছা, আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? ও কি ইমনাত নাকি ইমো? কি ভাবছি এগুলো? কিন্তু চোখগুলো এত নীল কেন? হুবহু একরকম। ভাবতে পারছি না কিছু। কি করব আমি এখন? কি করব? হ্যাঁ, মোবাইলটা হাতে নিয়ে তাড়াতাড়ি ডাটা অন করে ইমুকে ইমোতে কল দিলাম, কিন্তু না, কল রিসিভ হলো না। আবার দিলাম, কেটে দিল। কেটে দেওয়াতে মনের মধ্যে একটা সন্দেহ ঢুকলো। তার মানে আমি যা ভাবছি তা। এই মুহূর্তে আমি ইমোর সামনে দাঁড়িয়ে আছি। আমার যেন বিশ্বাসই হচ্ছে না এই আর কেউ না, ইমনাত। ও টেবিলে তার 2 হাত ভর দিয়ে দাঁড়িয়ে আমার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। ইমনাতকে দেখে আমার শ্বাসটাই আটকে গিয়েছে। প্রথম যেদিন ইমনাতকে আমাদের বাসায় দেখি সেদিন আমার কিছুটা সন্দেহ হয় ওর চোখ দেখে। তখন কিছুটা ভরকে গেলেও পরে নিজেকে এই বলে সহজ করি, এই রকম চোখ কতজনেরই তো থাকতে পারে। কিন্তু আমার দ্বিতীয় দফায় আবার ধাক্কা খাই যখন ইমনাতকে এক পাশ থেকে দেখি। ওর একটা ছবি ছিল, মুখটা বাম দিক করে সামনের দিকে করে রাখা, বাম গালে হাত রেখে পাশ করে রাখার ফলে তার ঘাড়ে সারিবদ্ধ গাঢ় কালো 3টা তিল ছিল। মজার ব্যাপার হচ্ছে ওর কানের লতিতে একটা কালো তিল ছিল। তিলগুলো ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল। ইমনাতের সাথে সেদিন ওদের বাসায় যাচ্ছিলাম ওর বোন আলিশার বিয়ের জন্য। ডাক্তার আঙ্কেল জোর করে বিয়ের কয়েকদিন আগে নিয়ে যাওয়ার বায়না করে। আমার ঘরবন্দি থাকতে ভালো লাগে, কোথাও গেলে কেমন যেন অস্বস্তি লাগে নিজের মাঝে। আমি না করেছিলাম, কিন্তু মা আর আঙ্কেলের জোরাজোরিতে আমার নাকে হ্যাঁ করতে হয়েছিল। প্রায় অনেকদিন পর আমি ঘরের বাহিরে, ঠিক কতদিন সেটা আমার জানা নেই। আমি পেছনের সিটে বসতে গেলে আঙ্কেল বললেন, আমি আমার চেম্বারের সামনে নেমে যাব, তুমি সামনের সিটে বসো। পরে আবার তুমি যদি পিছনের সিটে আর ইমরাত ড্রাইভিং সিটে থাকে তাহলে লোকে ভাববে সে তোমার ড্রাইভার। কথাটা বলে আঙ্কেল হেসে উঠে শব্দ করে। ইমনাত আঙ্কেলের কথা শুনে মাথা নিচু করে নিঃশব্দে হাসে। আমি আর চোখে সে হাসিটাকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিই। ইমনাতকে দেখলে আমার কেমন যেন অস্থিরতা শুরু হয় ভেতরে, কেমন যেন একটা অনুভূতি। তার নাম আমার অজানা, একদম অজানা। কিছুটা জড়তার সাথে অস্বস্তি নিয়ে ইমনাতের পাশের সিটে আমি বসি। আঙ্কেল মোবাইলে কিছু একটা পড়ে, সেটা নিয়ে ইমনাতের সাথে কথা বলতে থাকে, রাজনীতি বিষয়ক। আমি তাদের কথায় কল্পনাত না করে রাস্তার পাশে দোকানপাট, বড় বড় দালান কোঠা দেখছিলাম। নিমেষেই সেসব পার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত গতিতে। ফুটপাতে কিছু মানুষ বসে আছে, একটা বাচ্চা বসে আছে, গায়ে জামা নেই, ময়লাটে গায়ের রং। যত্নের অভাবে এমনটা। যদি একটু যত্ন নেওয়া হতো দেখতে এই বাচ্চাগুলোকেও রাজপুত্র লাগতো। দূর থেকে এই বাচ্চাটার উপর আমার চোখ আটকে গিয়েছে। বাচ্চাটার হাতে কিছু একটা ছিল, ওটা মুখে দিয়ে বসে আছে। বাচ্চাটা থেকে কয়েক হাত দূরে গাড়ির ব্রেক কষছে ইমনাত। আমি আমার ভাবনার জগতে বিভোর হয়ে থাকার ফলে ব্রেক কষতে কিছুটা সামনে ঝুঁকে পড়ি। আমি ভয়ে চোখ বন্ধ করে ফুস করে জোরে নিঃশ্বাস নিলাম। আঙ্কেল গাড়ি থেকে নেমে আমার মাথায় হাত রেখে মুখে হাসি ফুটিয়ে তারপর বলে, বাই বুড়ি, বাসায় দেখা হবে, সাবধানে নিয়ে যাবে আমার বুড়িমাকে, বুঝছস? কথাটা ইমনাতকে লক্ষ্য করে বলে। ইমনাত আগের মতো ঠোঁট প্রশস্ত করে হেসে মাথা দুলায়, যার অর্থ বুঝেছি। আঙ্কেল আবার হেসে চলে যায়। আমি সামনের দিকে তাকিয়ে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকি। হঠাৎ গাড়ি খোলার শব্দে পাশে তাকালে দেখি ইমনাত গাড়ি থেকে নেমে গিয়েছে। আমার উদ্দেশ্যে বলে, আপনি একটু বসুন, আমি সামনে শপিং মল থেকে কিছু কেনাকাটা করে আসছি, 5 মিনিটের মতো সময় লাগবে।
ইমনাথ সৌজন্যতামূলক হাসি হেসে চলে যায়। ইমনাথ চলে যাওয়ার পরে আমি গাড়ি থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে যাই বাচ্চাটার কাছে। বাচ্চাটার সামনে গিয়ে আমি 2 হাত গুজে দাঁড়িয়ে থাকি। বাচ্চাটার পাশে একটা ছোট্ট পানের দোকান আছে, সাথে সিগারেট, বিস্কিট, চকলেট আর বনরুটি আছে। টঙের দোকানের মতো। দোকানের পাশে একটা চুলা, কেরোসিন দিয়ে জ্বলে। চুলায় একটা কেটলি বসানো, ধোয়া উঠছে, হয়তো চায়ের পানি বসিয়েছে। ওখানে একজন মহিলা আছে, উনি কিছুক্ষণ পর পর বাচ্চাটার দিকে তাকাচ্ছে। আমি ওনার দিক থেকে চোখ সরিয়ে বাচ্চাটার দিকে মনোযোগ দেই। আপন মনে বাচ্চা ছেলেটাকে দেখতে থাকি। বাচ্চাটা একটা পলিথিন 2 হাত দিয়ে থাপড়াচ্ছে, খচ খচ শব্দ হচ্ছে। 2 হাত দিয়ে যখন পলিথিনে হাওয়া হয়, ছেলেটা চোখ বন্ধ করে খিচে ফেলে, যেন ভয় পাচ্ছে। পরে আবার চোখ খুলে ঠিক একই কাজ করছে সে। তার কাণ্ড দেখে আমি আনমনে হেসে উঠি। বাচ্চাটার গায়ের উপর কারোর ছায়া দেখে পাশে ঘুরে তাকালে দেখি ইমনাথ আমার বাম পাশে। সেও বাচ্চাটার কাণ্ড দেখে মুচকি হাসি আসছে। মুখটা অনেক মসৃণ এই ছেলের, সোনালী রোদের মতো হলদে একটা ভাব। পরেছেও হলুদ রঙের একটা গেঞ্জি, হাতে কয়েকটা শপিং ব্যাগ। আমি তার দিকে তাকিয়ে আছি, সেটা বুঝতে পেরে সেও আমার দিকে তাকায়, হাসি দিয়ে বলে, খুব আদুরে তাই না? তার হাসির সাথে তাল মিলিয়ে আমি বলি। ইমনাথের মুখের হাসিটা দেখলে মনে হয় খুব প্রশান্তিময় হাসি। ওর মুখ্য হাসি দেখলে সামনে যদি মন খারাপ করে কোনো মানুষ বসে থাকে, তাহলে তার এই হাসি দেখে নিমেষেই তার মন খারাপ দূর হয়ে যাবে। অনেকটা মন ভালো হওয়া ওষুধের মতো। ইমনাথ টঙের দোকানে থাকা মহিলাকে ডাক দেয়। এই যে আপু, একটু এদিকে আসবেন। মহিলাটি ইমনাথের ডাক শুনে কেমন থ মেরে যায় কয়েক সেকেন্ডের জন্য। পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে দোকানের ভেতর থেকে বের হয়ে আসে। মুখটা শুকনো আর কিছুটা ভয়ে ভয়ে মহিলাটি আমাদের দিকে আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসে। মহিলাটি এগিয়ে আসতেই ইমনাথ একটা কড়া গলায় বলে, বাচ্চাকে এভাবে খালি গায়ে এই রোদের মাঝে বসিয়ে রেখেছেন কেন? এত রোদের তাপ কি বাচ্চা সহ্য করতে পারবে? যে তাপে তাকে রাখছেন তাতে তো তার মাথা মগজ অর্ধেক গলে গেছে। এভাবে থাকলে একদিন তো সে মগজ শূন্য হয়ে যাবে। গাড়ির ধোঁয়া আর ধুলোবালির কথা তো বাদ দিলাম, এই যে গাড়ির কালো ধোঁয়া, এটা নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে এতে ফুসফুসের ক্ষতি হয়। এই ধুলোবালি থেকে তো বাচ্চার নিউমোনিয়া হয়ে যেতে পারে। স্যার, গরিবের পোলাপানের এসব সওয়া আছে, এত সহজে কিছু হয় না। যত রোগ বালাই সব বড় লোকের ঘরে। মহিলাটি এগিয়ে আসতেই ইমনাথ একটু কড়া গলায় বলে, তা না হয় বুঝলাম, কিন্তু বাচ্চা এমন খালি গায়ে কেন? আর এভাবে একা রাখছেন কেন বাচ্চাটাকে? একটু আগে ভিজাইয়া ফেলছিল, তাই খুলে দিছি। আর দোয়ানের ভিতরে জায়গা নাই, নইলে ভিতরে রাখতাম। আর এত রোদ চইলা আইসে খেয়াল করি নাই। একটু আগে সামা আছিল। একা মানুষ বাচ্চা লইয়া দোয়ান চালান সম্ভব না। যদি বাচ্চা লইয়া বসে থাকি তাইলে আর পেটে খাওয়ান জুটবে না, তখন দুইজনে না খেয়ে মরণ লাগবো। মহিলাটি অসহায় মুখ করে কথাগুলো বলে। ইমনাথ লম্বা করে ও শব্দ উচ্চারণ করে, তারপর হাতে থাকা শপিং ব্যাগগুলো মহিলাটির দিকে এগিয়ে দিয়ে বলে, আপু, এগুলো তোমার বাচ্চার জন্য। প্রথমে ভাবছি বাচ্চাটা একা, মনে মনে ভাবছি নিয়ে যাব বাচ্চাটাকে বাসায়। পরে দেখি তার মা আছে, তাই সিদ্ধান্ত বাতিল করে তার জন্য এই সামান্য কিছু কিনা। ইমনাথের কথা শুনে আমি বিস্ময় নিয়ে ওর দিকে তাকাই, সাথে মহিলাটিও। মহিলাটির বিস্ময়ে ড্যাব ড্যাব চোখ করে ইমনাথের দিকে তাকিয়ে থাকে। কথা বলার ভাষা যেন হারিয়ে বসেছে। ইমনাথ মহিলাটির হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, এটা আমার তরফ থেকে আমার ভাগ্নের জন্য কিছু উপহার। মুখে তার প্রশস্ত হাসি। ইমনাথের কথায় মহিলাটি বিস্ময়ে বলে, ভাগ্নে? আপনাকে বোন ডাকছি না? বোনের ছেলে তো ভাগ্নেই হয়, তাই না? ইমনাথের কথায় মহিলাটি কেঁদে ফেলে, আর আমি অবাক হয়ে ইমনাথের দিকে তাকিয়ে থাকি। কত সহজে সে একটা মানুষকে আপন করে নিয়েছে, বোনের জায়গা দিয়েছে। ইমনাথ বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে মহিলাটি প্রশ্ন করে, ভাগ্নের নাম কি আপা? রুবায়েত। সুন্দর নাম। আচ্ছা যাই তাহলে, অন্য আরেকদিন আবার আসবো। স্যার, এক কাপ চা খাইয়া যান। ভাইকে কেউ স্যার বলে? ভাই ডাকলে চলবে, বুঝেছেন? ইমনাথের কথা মহিলাটি শুধু মাথা দুলিয়েছে, চোখে জল ওনার। হয়তো কেউ এমন করে কথা বলেনি, কেউ ভাবেনি এমন করে। ইমনাথের বিনয়ী দেখে মহিলাটি এবং কি আমিও মুগ্ধ। এভাবে কয়জন পারে? ওর মতো করে তো আমিও পারবো না, আমায় দিয়ে সম্ভব না। ইমনাথের কাজকর্ম দেখে আমার সব উদাসীনতা যেন মুহূর্তেই দূর হয়ে গিয়েছে। আমি ভুলে গিয়েছি আমার মন খারাপের কথা। পুরো শরীর নিমেষেই ফুরফুরে হয়ে উঠেছে। আজ প্রথম উপলব্ধি করলাম সুখ বেশি দূরে নয়,
আমাদের আশেপাশেই আছে, শুধু একটু খুঁজে নিতে হয়। যেমন ইমনাথ যেটা করেছে তাতে কেমন একটা সুখ সুখ অনুভব হচ্ছে, তার কাজ দেখে আমার সুখ অনুভব হচ্ছে। আর যে এই কাজ করছে তার কেমন অনুভূতি হবে? নিশ্চয়ই খুব সুন্দর হবে সে অনুভূতি। ইমনাথ রুবায়েতকে আদর করছে, নানা রকম মুখ ভঙ্গিমা করছে। আমি একজন নীরব শ্রোতা হয়ে দুজনকে দেখছি। ইমনাথের ডাকে আমি হালকা চমকে উঠি। আমি অপ্রস্তুত ভাবে ওর দিকে চেয়ে থাকি, সে প্রশ্নার্থ ভাবে আমার দিকে চেয়ে থাকে, তারপর আবার বলে, আপনার কিছু লাগবে? কয়েক সেকেন্ড লাগলো নিজেকে স্বাভাবিক করতে। গলা খাকড়ি দিয়ে নিজেকে স্বাভাবিক করে না বলে জবাব দেই, ওকে, তাহলে চলুন। জি। আসি আপা, পরে আবার দেখা হবে। বাই মামা। রুবায়েতকে হাত নেড়ে বিদায় জানাই ইমনাথ। রুবায়েতও হাত নাড়ার চেষ্টা করে। আমিও রুবায়েতের গালে আলতো করে হাত রাখি একটু। ইমনাথের আগে আমি গাড়িতে উঠে বসেছি। ইমনাথ এখনো সেখানে দাঁড়িয়ে কথা বলছে। আমি দেখছি গাড়ির থেকে এই ছেলেটাকে কেমন যেন খুব আপন আপন লাগে। মনের ভেতর অস্থিরতাটাও কাজ করে। সিটে হেলান দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলি। গাড়ির দরজা খোলার শব্দ হতেই আমি সোজা হয়ে বসে পাশে ফিরলে দেখি ইমনাথ সিটে বসে সিট বেল্ট লাগাচ্ছে। সিট বেল্ট লাগিয়ে দরজা লাগাতে গিয়ে একটু বিপাকে পড়ে। দরজাটা ওর নাগালের বাইরে কিছুটা। বিরক্তিতে চ আকার শব্দ করে সিট বেল্টটা খুলে ফেলে। হাত এগিয়ে দিয়ে দরজা ধরতে গেলে তার মাথাটাও কিছুটা বের হয়। আচমকা তখন আমার চোখ ওর ঘাড়ের পাশে যায়। ওর ঘাড়ে 1.3 গাঢ় কালো তিল, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তিলগুলো। গেঞ্জির গলাটা গোল হওয়াতে স্পষ্ট দেখা যাচ্ছে। সেটা দেখার সাথে সাথে আমার বুক ধুক করে ওঠে, শরীরে কাঁপন ধরে যায়। বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হচ্ছে খুব জোরে জোরে। অস্ফুট স্বরে আমার মুখ দিয়ে ইমো নামটা বের হয়ে আসে। আমি বিস্ময় নিয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমার মুখে ইমো নামটা শুনে ইমনাথ নিজে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। দরজা বন্ধ করা ছেড়ে দিয়ে আমার দিকে অবাক নয়নে চেয়ে প্রশ্ন করে, কিছু বলেছেন? ইমনাথের এমন কথা শুনে আমি নিমেষে চুপসে যাই। নিজেকে স্বাভাবিক করে ছোট করে না বলে আমি আমার মুখটা অন্যদিকে ফিরিয়ে ফেলি। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। কেন উমর ছবি আমি দেখলাম না? দেখলে হয়তো এমন একটা বাঘবন্দি খেলা আমার সাথে হতো না। সে নিজে দিতে চেয়েছিল, কিন্তু আমি সাফ না করে দিয়েছিলাম। আমিও কখনো দেইনি। ওর মুখে এক সাইডে পিক, সেটা সে তার মাইডেতে দিয়েছিল, আর ওর দেখেছিলাম অন্য একটা ছবিতে। মুখে মাস্ক আর মাথায় ক্যাপ দেওয়া ছিল, শুধু চোখ বোঝা যাচ্ছিল। তখন বুঝেছিলাম ওর চোখ ধূসর। এখন নিজের মাথাটা নিজের ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। আমি এতই উদাসীন ছিলাম, ইমুর পুরো নাম, কোথায় থাকে, কি করে কিছুই জানতে চাইনি কখনো। না, আমি তাকে বলেছি। ইমনাথকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন ইমুকে বার কয়েক কল দিয়েছিলাম। কল তখন ধরেনি, ব্যস্ত আছে বলে একটা মেসেজ দেয়। পরে রাতে কল দেয়। কল দিলে তাকে দেখার কথা বললে সে তখন বলে একেবারে সরাসরি দেখো। এতদিন যেহেতু দেখোনি, আর কয়েকদিন না দেখে কাটাও। এত রিকোয়েস্ট করে বলেছিল, আমি আর কিছু বলতে পারিনি তাকে। না চাইতেও চোখের কোণা আমার ভিজে গিয়েছে। কি অদ্ভুত বিষয়! আমি ইমু থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিলাম, কিন্তু হলো উল্টা। আমি ইমুর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলাম। নাম জানি না, গ্রাম জানি না, না দেখে প্রেমে পড়ে গিয়েছি। মানুষের জীবনে কিছু অকল্পনীয় জিনিস ঘটে যায়, যার মধ্যে একটা হলো ভালোবাসা। কখন হয়ে যায় টেরও পাওয়া যায় না, আর যখন টের পায় তখন প্রেম সাগরে সে হাবুডুবু খাচ্ছে হয়তো। আমার অবস্থাও তেমন। ইমনাথকে দেখার পর থেকে আমার ইমুকে দেখার আগ্রহ বেড়ে গিয়েছে, হয়তো কিউরিয়াসিটি থেকে। আজ সহ ইমনাথের সাথে আমার দ্বিতীয় দেখা। প্রথম দেখাতে মনে হয়েছিল এই ছেলেটাকে আমি চিনি, আর যখন ওর পাশের সিটে বসেছিলাম তখন মনে হচ্ছিল আমি আমার আপন কোনো মানুষের পাশে বসেছি। ডাক্তার আঙ্কেলের বাসায় এসেছি অনেকক্ষণ হচ্ছে। ড্রয়িং রুমটা বিশাল আকারের ছিল, হোয়াইট কালার পুরো ড্রয়িং রুম। নিচে টাইলস, সেটাও সাদা, আয়নার মতো চকচক করছে নিচটা। মাথার উপরে বেশ বড় একটা ঝাড়বাতি, গোল্ডেনের কাজ করা, গ্লাসের বানানো সিঁড়ি। সিঁড়িতে যখন পা দিচ্ছিলাম মনে হচ্ছিল ভেঙে নিচে পড়ে যাব আমি। এই বাড়িটা দেখে বোঝা যাচ্ছে বিলাসবহুল একটা বাড়ি, আর প্রাণোজ্জ্বল একটা ঘর। অনেকের দুটো, আঙ্কেলের দুটো মেয়ে আর একটা ছেলে আছে। ছেলে ইমনাথ আর মেয়ে আলিশা আর ইয়ানা। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি আন্টিকে দেখে। লম্বা, স্লিম, ফর্সা গায়ের রং। ওনাকে দেখলে যে কারোর মনে আসতে পারে নির্ঘাত বলিউড মুভির নায়িকা ছিলেন উনি। শ্রীদেবীর মতো অনেকটা মুখের গঠনটা ওনার।
আঙ্কেলের থেকে আন্টি কিছুটা লম্বা। আমি ওনাকে দেখে ড্যাব ড্যাব করে চেয়ে থাকি। আঙ্কেলের পরিবার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আঙ্কেলের সপরিবারে আমাদের বাসায় গিয়েছিল, তখন আমি বাসায় ছিলাম না, হোস্টেলে ছিলাম। আন্টির আচরণে বুঝেছি ইমনাত কার মতো হয়েছে, একদম তার মায়ের মতন। মায়ের মতো হওয়া ছেলেরা নাকি অনেক ভাগ্যবান হয়, হয়তো ইমনাতও ভাগ্যবান। আন্টি যেভাবে আমাকে তুই করে সম্বোধন করে জড়িয়ে ধরেছেন, তাতে মনে হচ্ছিল আমি তার কত আপন। অথচ ওনার সাথে আজ আমার প্রথম দেখা। তারপর কপালে একটা চুমু বসিয়ে দেন। আমি জাস্ট স্তব্ধ ওনার ব্যবহারে, এত মোলায়েম ওনার ব্যবহার। আমার মনে হয় ওনার ব্যবহারে পাথরও বলে মোম হয়ে যাবে। উপরতলার একটা রুম আমার জন্য বরাদ্দ করা হয়েছে। রুমটা আমার রুমের চেয়ে বেশ খানিক বড়। রুমের রংটা ধূসর মেঘের মতো, অনেকটা ছাই রাঙা। খাটটাও একই রঙের। ঘরের এক কোনায় বড় ফুলের টব, সেখানে নানা রকমের প্লাস্টিকের ফুল সাজানো। ঘরের দেওয়ালে কয়েকটা পেন্টিং লাগানো আছে। খাটের পেছনের দেওয়ালে একটা মোনালিসার ছবি টানানো আছে। আমি কিছুক্ষণ সেটার দিকে তাকিয়েছিলাম। অদ্ভুত এক ছবি, মনে হচ্ছে আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আবার মনে হচ্ছে ঠোঁট বাঁকিয়ে সে রহস্যময়ী ভাবে হাসছে। মনে হচ্ছে সে হাসির পেছনে কোনো রহস্য আছে, আর সে রহস্যটা সে ছাড়া আর কেউই জানে না। হাসিটার দিক থেকে চোখ সরিয়ে আমিও ঠোঁট বাঁকা করে হাসলাম। এখানে এসে আমার মন মেজাজ সব ফুরফুরে হয়ে গিয়েছে। তার কারণ অবশ্য এবারের লোকজন। তোমার আর আমার দেখা হয়তো হবে না, আর এটাই হয়তো আমার তরফ থেকে তোমার কাছে লাস্ট মেসেজ। কারণটা পরিষ্কার করে দেই, আমার বিয়ে ঠিক হয়েছে। আমার পরিবারের পছন্দ আর তাদের পছন্দ আমারও পছন্দ। ভালো থেকো, বাই। মেসেজটা টাইপ করে তার দিকে এক নজর চেয়ে থাকি। সেন্ড করতে গিয়েও আমার হাত থেমে গিয়েছে, মন সায় দিচ্ছে না। চোখ বন্ধ করে গভীরভাবে লম্বা নিঃশ্বাস টেনে নিজের মন আর মস্তিষ্ক দুটোকে শান্ত করার চেষ্টা করি। কয়েক সেকেন্ড পর শব্দ করে নিঃশ্বাস ফেলি। এত ভেবে কাজ নেই। ইমনাতকে দেখার পর থেকে আমার ইমুর প্রতি আগ্রহ বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। যার থেকে দূরে ভাগতে চেয়েছি, ইমনাতের সূত্র করে ইমুর দিকে ঝুঁকে পড়েছে আরো। আমার তার থেকে দূরে যেতে হবে, তার আর কাছে নই। এই কথাটা আমি বেমালুম ভুলে গিয়েছি। ইমুর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার এটাই একটা সমাধান। তাই আমি মিথ্যের সাহারা নিই। যা হওয়ার হবে, তাকে এটা বলতে হবে। তাই আর ভাবা চলবে না। নিজের আবেগ নিজের নিয়ন্ত্রণে রেখে মন শক্ত করে ইমুকে মেসেজটা সেন্ড করে দেই। মেসেজটা দেওয়ার পরই বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। আই হ্যাভ নো আইডিয়া মেসেজটা দেখার পর ইমুর রিয়াকশন কেমন হবে বা শ্রো আমায় বলবে, তার কিছু আমি জানি না। কিছুটা হয়তো আন্দাজ করতে পারছি, কিন্তু আমার নিজেকে নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে। দুর্বল হলে চলবে না। মোবাইলের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি আমি। চোখের পলক ফেলতেও বোধ হয় ভুলে গিয়েছি ইমুকে মেসেজ করে তা দেখার জন্য, কিন্তু না, সে মেসেজের রিপ্লাই তো দূরে থাক, সিন অব্দি করেনি। গভীর একটা নিঃশ্বাস ফেলে মোবাইলটা বিছানার উপর রেখে জানালার পাশে গিয়ে দাঁড়াই। দুই হাত মুড়ে জানালার বাইরের দৃশ্য দেখতে থাকি। জানালার পাশ থেকে একটু দূরে একটা আম গাছ রয়েছে। বাতাসে গাছের পাতা নড়ছে, তা আমি স্পষ্ট বুঝতে পারছি। ইমনাতকে দেখার পর নিজের ভেতর একটা উত্থান পতন শুরু হয়, যার ফলে আমি ইমোর আরো কাছে চলে যাওয়া তা আজ আমি রিয়েলাইজ হতেই আমার টনক নড়ে ওঠে। আমি যে কত বড় ভুল করতে যাচ্ছিলাম তা আমার কল্পনার বাইরে। ইমুর সাথে আমার বছর খানিক আগে পরিচয় হয় একটা গ্রুপটাতে যে যার সমস্যা নিয়ে পোস্ট করে সমাধান চায়। প্রবলেমটা হচ্ছে ডিপ্রেশন। আমরা এক একজন এক একটা ব্যাপার নিয়ে চিন্তা করতে করতে একসময় ডিপ্রেশনের শিকার হয়ে যাই। কারো সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, তা নিয়ে ডিপ্রেশন। পরীক্ষায় ভালো রেজাল্ট হয়নি, তা নিয়ে ডিপ্রেশন। চাকরি হচ্ছে না, তা নিয়ে ডিপ্রেশন। আরো হাজার হাজার কারণে নানা রকম ডিপ্রেশন। এই ডিপ্রেশন নামের রোগে আমরা তখন আক্রান্ত হই যখন আমাদের অযোগ্যতা নিয়ে ফ্যামিলি, রিলেটিভ, সোসাইটি নানা রকম কটূক্তি কথা বলে। আমরা যা নই তা হওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করে। বিষয়গুলো আমাদের একটু একটু করে ঘায়েল করতে করতে এক সময় বিশাল আকার ধারণ করে ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়। অনেকে এইসব সহ্য করতে না পেরে আত্মহত্যার মতন ভয়াবহ রাস্তাটা বেছে নেয়। কেউ বা এসব গ্লানি লাঞ্ছনা ভুলে থাকার প্রয়াসে মাদকাসক্ত হয়ে ওঠে। কেউ দিনের পর দিন ঘুমের ওষুধ সেবন করে থাকে নিজের ভেতরের দুঃখটা ভুলে থাকার জন্য। অনেকে সমস্যার সমাধান দেখে আমিও একদিন পোস্ট করি,
খুব ছোট করে, কারণ আমি তখন একটা ট্রমার ভিতর দিয়ে যাচ্ছিলাম। এমন একটা বিষয়, সেটা আমাকে পুরোভাবে ঘায়েল করে দিয়েছে। দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব ছিল না। ওই একটা ঘটনাই আমার জীবন পুরো পাল্টে যায়। আমার সত্তা আমার থেকে আলাদা হয়ে যায়। আমার সব কিছু থমকে গিয়েছিল। আমি যে ঘটনা ভুলে থাকতে চাইলাম, কিন্তু তবুও বারবার তা আমার চোখের সামনে ভেসে ভেসে উঠত। আমি এতটাই ভেঙে পড়েছিলাম, আমি আমার পড়াশোনা অবধি ছেড়ে দিই। আমি বুঝে উঠতে পারছিলাম না আমার সাথে ঠিক কি হয়ে গেল। এটা গ্রুপটার সাথে যুক্ত হয়ে এতটাই বুঝতে পেরেছি মানুষের জীবন সমস্যায় জর্জরিত। কেউ সমস্যার সমাধান করতে সামনে এগোতে পারে, আর কেউ বা সে সমস্যার মাঝে থেকে নিজেকে শেষ করে দিতে উঠে পড়ে লাগে। আজ 2 দিন ইমুকে মেসেজ করেছি, না সে আমার মেসেজ সিন করলো আর না কোনো রিপ্লাই দিল। ইনফ্যাক্ট 2 দিন ধরে অনলাইনে আসেনি সে। এদিকে অস্থিরতায় আমি পাগল হয়ে যাচ্ছি। সে কেন লাইনে আসছে না, কেন রিপ্লাই করছে না, এটা নিয়ে আমি ছটফট করতে থাকি। আমি চাই সে মেসেজের রিপ্লাই করুক, সে কিছু বলুক আমায়। ভেতরে ভেতরে দম আটকে মারা যাওয়ার মতো অবস্থা হচ্ছে আমার। কোনো কিছুতে মন বসাতে পারছি না। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। বিছানায় এপাশ ওপাশ করে উঠে বসি। আমি কি চাই, আমার মন কি চাই, আমি বুঝতে পারছি না। রাগে, দুঃখে, ক্ষোভে আমি 2 হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠি। আমি পারছি না, দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে শরীরে কেউ সুই ফুটিয়ে দিচ্ছে আমায়। ইচ্ছা করছে অনেক দূরে কোথাও আমি পালিয়ে যাই। নিজের জীবনের উপর খুব আক্ষেপ হয়। আমার জীবনটা কেন এমন অন্ধকারে ঘিরে রয়েছে? চারপাশে আলো আছে, কিন্তু সে আলো আমি অবধি পৌঁছাচ্ছে না কোনোভাবে। অতীত ভাবতেই আমার কান্নাটা যেন আরো করুণ রূপ ধারণ করেছে। বাহু কামড়ে ধরে কান্নাটা থামানোর চেষ্টা করছি। গ্লানির একটা শব্দ হচ্ছে। প্রায় অনেকক্ষণ কান্না করার পর কান্না থেমে আসে আমার। কান্নার রেশ থেকে যাওয়ার ফলে হিচকি উঠছিল একটু পর পর। ডান হাতের বাহুতে চোখ মুছে দরজার দিকে চোখ যেতেই মনে হলো একটা ছায়া সরে গেল। সাথে সাথে আমার সারা শরীর ভর হয়ে আসে ভয়ে। আমি তাড়াতাড়ি উঠে দরজার সামনে গিয়ে দরজা খুলে দেখি চারপাশে চোখ বুলিয়ে দেখি কেউ নেই। তবু ভয়ে আমার বুক ধুকপুক ধুকপুক করছে। হাত দিয়ে চোখের জল ভালো করে মুছে দরজা খুলতে নিলে কানে ফিসফিসানির শব্দ কানে আসে। কে কথা বলছে এটা দেখার জন্য আমার মনে কৌতূহলের সৃষ্টি হয়। ধীর পায়ে ফিসফিস শব্দ যেদিকে থেকে আসতে থাকে আমি সেদিকে অগ্রসর হই ধীর পায়ে। এদিকে মনে ভয় কাজ করছে, একদিকে মনে ভয় কাজ করছে, অন্যদিকে আগ্রহ। ধীর পায়ে হেঁটে একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ি। এই রুম থেকে আসছে আওয়াজ, কয়েকজনের আওয়াজ। কিছু একটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে তাদের মাঝে। দরজার সামনে এসে দ্বিধায় পড়ে গেলাম, ভেতরে যাব নাকি রুমে চলে যাব সেটা নিয়ে। দরজায় হাত রেখে আবার সরিয়ে নিয়ে রুমে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ভেতর থেকে কিছু একটা পড়ার শব্দ হলো। আমার মাথার টনক নড়ে উঠল। এই বলে ভেতরে চোর নয় তো ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। শরীর ঝাড়া দিয়ে সাহস সঞ্চার করে রুমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। দরজা হালকা ধাক্কা দিতেই খুলে যায়, আর তখনই ঘরের লাইট জ্বলে ওঠে। ঠাস করে কিছু একটা ফাটার শব্দ হতেই আমি চমকে চোখ বন্ধ করে ফেলি, আর কানে উচ্চ শব্দ ভেসে আসে, হ্যাপি বার্থডে টু ইউ তাসা। কথাটা কানে আসতেই আমি চোখ খুলি। চোখ খুলতে ইয়ানা আমার সামনে বেলুন ফাটায়, তারপর হাসি হাসি মুখে বলে হ্যাপি বার্থডে। ঠাস করে আবার শব্দ হলে দেখি আমার গায়ে সব জড়ি। আঙ্কেল, আন্টি, আলিশা সবাই একসাথে বলে হ্যাপি বার্থডে তাসা। তাদের মুখে আমার জন্মদিনের কথা শুনে আমি পুরো বেকুব বনে যাই। আমি বোকা বোকা ভাবে তাদের দিকে তাকিয়ে থাকি। আমার বিশ্বাস হচ্ছে না। আন্টি আঙ্কেলের পেছন থেকে অন্য কারো গলার আওয়াজ শুনে সেদিকে তাকালে দেখি হাসি হাসি মুখে আম্মু আর আব্বু। আমার চোখ যেন বিশ্বাস করছে না এসব কিছু। আমি অবিশ্বাস্য ভাবে বলে উঠি আব্বু। আব্বু হাসি হাসি মুখে আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, সারপ্রাইজ কেমন দিলাম? আব্বুর কথা শুনে আমি খুশিতে আব্বুকে জড়িয়ে ধরি। আব্বু হেসে আমার মাথায় হাত রেখে আদুরে গলায় বলে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মামনি। আব্বুকে দেখে আমি আনন্দে আত্মহারা। খুশিতে আমি কেঁদে ফেললাম। আব্বু আমার কান্না দেখে হেসে ফেলে। জন্মদিনের দিন কেউ কাঁদে? আমি কিছু বললাম না। আব্বু আমার চোখের জল মুছে দিয়ে বলে, কি হাল করে রেখেছিস নিজের? আব্বুর কথা শুনে কান্নার মাঝেও আমি হেসে বলি, ও কিছু না। যাক, অনেকদিন পর আমার মেয়ের মুখে হাসি ফুটেছে।
কথাটা বলে আম্মু আমার সামনে এসে আমার মাথায় আলতো করে চুমু দিয়ে বসে, তারপর বলে, অনেক ভালোবাসা আর দোয়া রইল তোর জন্য। আম্মুর কথায় আমি হালকা হাসলাম। আম্মুর দিক থেকে চোখ ফেরাতে নিলে আমার চোখ যায় দূরে একা দাঁড়িয়ে থাকা ইমনাতের দিকে। সে দেওয়ালের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে অনুসন্ধানী চোখে এদিক ওদিক তাকিয়ে আছে। ওর দিকে কয়েক মিনিট নিঃশব্দে ওর দিক থেকে চোখ সরিয়ে নেই। গভীর চোখে সে আমায় দেখছিল, তার চাহনিতে কিছু একটা আছে। হঠাৎ মাথায় আসলো দরজার সামনে কি তবে ইমনাত ছিল। আমি আরেকবার ওর দিকে তাকালাম। এবার ওর দিকে তাকালে সে নিঃসন্দেহে প্রশস্ত হয়ে হাসলো। ওর হাসিতে আমিও হাসলাম। আব্বু পাশে এসে দাঁড়ালে অভিমানী গলায় বলি, তুমি আসবে সেটা আমায় বলনি কেন? আমার কথায় আব্বু একগাল হেসে বলে, বলে দিলে কি তুই আর সারপ্রাইজ হতি? আব্বুর কথায় আমি কিছুটা গাল ফুলিয়ে নেই। আমার গাল ফুলানো দেখে আব্বু শব্দ করে হেসে ফেলে, তারপর বলে, তোর জন্মদিনে তোকে সারপ্রাইজ দেওয়ার পুরো ক্রেডিট কিন্তু ইমনাতের। সব ও প্ল্যান করেছে। আমার জন্মদিন ইমনাত কি করে জানলো? খটকা আমার আরেক দফা লাগে। আমি সন্দিহান চোখে ইমনাতের দিকে তাকালে ইমনাত তার মায়ের পাশে দাঁড়িয়ে বাধ্য ছেলের মতো জবাব দেয়, কাল আব্বু আর আঙ্কেল গল্প করছিল। গল্পের এক পর্যায়ে তারা তাদের ছেলে মেয়ের জন্মবার আর তারিখ নিয়ে কথা বলা শুরু করে। তাদের থেকে জানতে পেরেছি তোমার জন্মদিন এই মাসে। তো তাই ভাবলাম ছোটখাটো একটা সারপ্রাইজ দেওয়া যাক তোমাকে। আমার আবার সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে। কথাগুলো বলে ইমনাত হালকা শব্দ করে হাসলো। ওর হাসিতে আমিও হাসলাম। আমার মনটা প্রশান্তিতে ভরে ওঠে। আনন্দে আমার কেঁদে ফেলতে ইচ্ছে করছিল। কৃতজ্ঞতা নিয়ে আমি ইমনাতের দিকে তাকালাম। ইমনাত কেকের উপর মোমবাতি লাগাচ্ছিল, ঠিক ততগুলো যতটা আমার বয়স। মোমবাতিগুলো জ্বালিয়ে মেচের কাঠিতে ফু দিয়ে আমার দিকে তাকায়। আমাকে এক মনে তার দিকে তাকিয়ে থাকতে দেখলে চোখের ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে? আমি হালকা হেসে মাথা নেড়ে কিছু না বলে জবাব দিই। তখন সেও হাসে আমার দিকে তাকিয়ে। আমি তখন নিঃশব্দে ঠোঁট নেড়ে ওকে থ্যাঙ্কস বলি। ইমনাত তার এক হাত বুকের উপর রেখে হালকা মাথা নত করে বোঝালো, মাই প্লেজার। ওর কাণ্ড দেখে আমি অন্যদিকে মুখ করে মুখে হাত দিয়ে হেসে ফেলি। ইমনাত সেও মুখ টিপে হাসে। হই হুল্লোড় করে বার্থডে সেলিব্রেট করা হয়। আমার মন বিষণ্ণ ছিল, আমি ভুলেই গিয়েছি। আম্মু আব্বু বাসায় চলে যায় খেয়ে দিয়ে। সারাদিন আমার মন এত খারাপ ছিল, আমি সারাদিন ঘরে বসেছিলাম। দুপুরে খেতে না গেলে আন্টি জোর করে রুমে খাইয়ে দিয়ে যায় নিজ হাতে। তাতে আর কেউ ঘাটাঘাটি করেনি। এর আগে আমায় কেউ হাতছাড়া করেনি। ইমনাত বাদে বাকি সবাই আমার সাথে গল্প করে সময় কাটিয়েছে। রুমেও থাকতে দেয়নি, ছাদে না হয় বাইরে হাঁটাহাঁটি করেছি। এক প্রকার অধিকার খাটিয়ে খাটিয়ে সব তারা করেছে। ঘুমাতে আসতে আসতে রাত 3টা বাজে। রুমে এসে দেখি মোবাইলের আলো জ্বলে উঠেছে। আমি তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে দেখি ইমু নামটা দেখে আমার কলিজে যেন পানি আসে। আমি কল রিসিভ করে হ্যালো বলতে গিয়েও থেমে যাই। গিটারের টুংটাং শব্দে হ্যাপি বার্থডে টু ইউ লাইনটা সুর টেনেছে গিটারে। মিনিট খানেক সময় কেটে যাওয়ার পর ইমু ঝরঝরে গলায় বলে ওঠে, জন্মদিনের শুভেচ্ছা বালিকা। আমি অভিমান জড়ানো গলায় বলি, ধন্যবাদ। প্রথম প্রেমিক পুরুষ যে কিনা রাত 12টায় উইশ করে না, উইশ না করে রাত 3টায় উইশ করেছে তার প্রেমিকাকে। ইমুর গলার আওয়াজ একদম ফুরফুরে, কোনো রাগ অভিমান বা ক্ষোভ প্রকাশ করছে না। আমি ভেবেছি সে হয়তো রাগ করবে, আমায় বকা দিবে, কিন্তু কিছুই না। আমার কেমন জানি অস্বস্তি লাগছে নিজের মাঝে। আমি দ্বিধাগ্রস্ত গলায় বলি, কেমন আছেন? ভালো, তুমি? ভালো। জন্মদিন কেমন কাটলো? ভালো। গুড। দুজনের মাঝে নীরবতা কাজ করছে। আমি বিছানার উপর বসে বালিশ চিমটাতে থাকি। ইমনাতের সেদিক থেকে গিটারের টুংটাং আওয়াজ হচ্ছে। বলো তুমি আর কতদিন রবে দূরে আমায় ছেড়ে, মনে মনে কল্পনাতে আসো কেন বারে বারে, কেন একা ফেলে চলে গেলে দুঃখ দিয়ে না ফেরার দেশে, এরই নাম কি ভালোবাসা। গিটারের সুর তুলে ইমু গানটা গাইছিল। আচমকা গান গাওয়া থামিয়ে তিক্ত গলায় বলে ওঠে, তাছা, তুমি ভালোবাসা মানে বুঝো? ভালোবাসার যন্ত্রণাটা বুঝো? ওর প্রশ্ন শুনে আমি চমকে উঠি। কাপা কাপা গলায় আমি বলি, মানে? কয়েক সেকেন্ড নীরব থেকে ইমু আক্ষেপের গলায় বলে, তোমায় একতরফা ভালোবেসে গেলাম। তুমি আমার ভালোবাসাটার মর্ম বুঝলে না। বুঝলে হয়তো এমন কথা বলতে পারতে না। আমি ভেবেছি একদিন না একদিন তুমিও ভালোবাসার কথা বলবে।
কিন্তু আমি বলছিলাম, কি এমন তোমার জীবনে হয়েছিল যার জন্য তুমি ভালোবাসতে পারছো না তাসা? উত্তর চাইবো না, শুধু এইটুকুই চাই তুমি ভালো থাকো, আর কংগ্রেস তোমার নিউ লাইফের জন্য। কথাগুলো বলে ইমু কল কেটে দেয়, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে। আমি কল দিতে নিলে দেখি আমায় ব্লক করে দিয়েছে ইমু। নিজেকে দিশেহারা লাগছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে আমি কান্নায় ভেঙে পড়ি। আমি ভীষণ দ্বিধায় ভুগছি। আসলে আমার কি চাই সেটাই আমি বুঝতে পারতেছি না। নিজেকে অনেকটাই হেল্পলেসের মতো লাগছে। সারা রাত আমার নির্ঘুম ভাবে কেটে যায়। একটা অপরাধ বোধ কাজ করছিল নিজের মধ্যে। সত্য বলতে পারছি না, তাই মিথ্যের আশ্রয় আমার নেওয়া লাগছে। আমি চেয়েছিলাম ইমু আমার জীবন থেকে চলে যাক, সেটা হয়েছে আর আমি সেটা মানতে পারছি না। ঘর থেকে বেরিয়ে ছাদে চলে আসি। ঘরের ভেতর আর থাকতে মন চাইছে না। সূর্যের আলো এখনো ফোটেনি। পাখির কিচিরমিচির শব্দ কানে আসছে আলতো করে। ভোরের আলো অল্প করে ফুটতেই তারা তাদের নিট থেকে বেরিয়ে আকাশের বুকে উড়াল দিল। হালকা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। কুয়াশা ঝরেছে অল্প অল্প, হয়তো শীতের আগমনের বার্তা দিচ্ছে। ঠান্ডা শীতল বাতাস এসে গায়ে লাগতেই শরীর কাঁপুনি দিয়ে ওঠে। হাত দিয়ে বাহু আঁকড়ে মেঘাচ্ছন্ন আকাশের দিকে এক মনে তাকিয়ে আছি। তাকে দেখে মনে হচ্ছে আমার মন খারাপে তারও মন খারাপ। সে জানতে চায় আমার দুঃখের কথা, আমার লুকায়িত অন্ধকার অধ্যায়ের কথা। আমারও কেন জানি এই বিশাল আকাশের বুকে বলে দিতে ইচ্ছে করছে আমার না বলা কষ্টের কথা। কলেজের গণ্ডি পেরিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। কলেজ লাইফে একটা রুলস থাকলেও ভার্সিটি লাইফে তা নেই বললেই চলে। ভার্সিটি লাইফে এসে নিজেকে স্বাধীন পাখি মনে হচ্ছিল। নিজের চেনা শহর ছেড়ে আমি চলে যাই ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাবিতে অ্যাপ্লাই করলে সিলেক্ট হয়ে যাই। নতুন জায়গা, নতুন পরিবেশে যাব ভাবতেই মনটা আনন্দে নেচে ওঠে। আম্মু আব্বু চাইনি তাদের মেয়ে দূরে কোথাও একা গিয়ে থাকুক, কিন্তু আমার জেদের কাছে তাদের হার মানতে হয়েছিল। ভার্সিটিতে যেতে অনেকজনের সাথেই পরিচয় হয়। ইয়ান, অথই, তানিয়া, এদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। প্রথম 2 বছর ভালো কেটে যায় মজ মাস্তি এসবের মাঝে। ভার্সিটিতে এসে আমি নিজেকে আজাদ মনে করেছিলাম, কিন্তু লাস্ট ইয়ারে এসে সবকিছু আমার ওলট পালট হয়ে যায়। চোখ বন্ধ করে যাদের ভরসা করতাম তাদের কাছে আমি সব থেকে বড় ধোঁকা খেলাম। আসলে আপন মানুষেরা সব থেকে বড় ধোঁকাটা দিয়ে থাকে। হয়তোবা আমি আপন মনে করলেও তারা আমায় আপন ভাবেনি। ইয়ানের জন্মদিন ছিল সেবার। অনেক বড় করে পার্টি রাখে সে। তার নানা ধরনের ফ্রেন্ড আসে। নাচ গান নিয়ে সবাই আনন্দ করছিল। ড্রিঙ্কসের ব্যবস্থা করে রেখেছিল। আমার সাধারণ ড্রিঙ্কই ভালো লাগতো না, অ্যালকোহল জাতীয় জিনিস তো দূরে। আমি বসে বসে সবার মজা করা দেখছিলাম। তখন ইয়ান আর তানিয়া জোর করে আমায় ড্রিঙ্ক খাইয়ে দেয়। যারা এসব খায় না তাদের অল্পতে নেশা হয়ে যায়। নিজেকে সামলাতে পারি না, কি নিজে তা নিজেও জানি না। যারা রেগুলার পান করে তারা নিজেকে কিছুটা হলেও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। আমাকে সেদিন 1 প্যাক না আরেক প্যাকও খাইয়ে গিয়েছিল। আমি ড্রাঙ্ক হয়ে যাই। আমি কি করেছি তা আমার মনে নেই। সকালে আমি নিজেকে একটা রুমে আবিষ্কার করি। আমি আমার নিজেকে দেখে আটকে উঠি, কারণ আমার কাপড় ঠিক ছিল না। মন কু ডাকছিল। রাতে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছিল আমার নিজের অজান্তে। ভয় কাজ করছিল। এদিকে রাতের ব্যাপারে আমার কিছুই মনে নাই। বাথরুমের দরজা খোলার শব্দ হলে সেদিকে তাকিয়ে দেখি ইয়ান বের হচ্ছে। ইয়ানকে দেখে আমি রাগে ক্ষোভে প্রশ্ন করি, কি করেছিস তুই আমার সাথে? আমার প্রশ্নে ইয়ান তার ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে বলে, কেন, তোর কিছু মনে নাই? ইয়ান, তুই আমার অবচেতন অবস্থার সুযোগ নিলি। তোর সম্মতিতে হয়েছিল, যা হয়েছে আমি তোর সুযোগ পাইনি। তুই পার্টিতে সবার সামনে আমায় কিস করেছিস, এন্ড তুই বলেছিস তুই আমাকে ভালোবাসিস। ইয়ানের কথায় আমি স্তব্ধ হয়ে যাই। রাগে ঘৃণায় আমার শরীর কাঁপতে থাকে। ঘৃণায় চোখে ইয়ানের দিকে তাকিয়ে আমি কান্নায় ভেঙে পড়ি। হাঁটু গেড়ে মেঝেতে বসে আকুতি গলায় বলি, আমি তোকে কখনো এমন চোখে দেখিনি। তুই মিথ্যা বলছিস। আমার বিশ্বাস এভাবে নষ্ট করে দিলি। তুই আমার সুযোগ নিলি। তুই এমনটা কি করে করলি ইয়ান? এটাই কি তোর বন্ধুত্ব ছিল? আমার কথাটা শুনে ইয়ান বিছানায় বসে হতাশ গলায় বলে, বিশ্বাস না হলে তুই তানিয়া অথের কাছে জিজ্ঞাসা করে দেখ। তুই মিথ্যা বলছিস ইয়ান। হুয়াঙ্কার দিয়ে উঠি আমি। তোরা প্ল্যান করে এসব করেছিস। তোরা জানতে আমি ড্রিঙ্ক করি না, তবুও জোর করে আমাকে ড্রিঙ্ক করালি। আমি কখনো ক্ষমা করব না ইয়ান। জাস্ট হেট ইউ। আমার ঘৃণা হচ্ছে। অগোছালো ভাবে বেরিয়ে আসি রুম থেকে। নিজের উপর নিজের ঘৃণা হচ্ছে। আমি কি করে করলাম এমন খারাপ কিছু? হোটেলে এসে গলা ফাটিয়ে কান্না করছিলাম। কেন গেলাম সেখানে? সে আক্ষেপে আমি জর্জরিত হয়ে যাচ্ছিলাম। সেদিনটা আমার কান্না করে কেটেছিল।
সন্ধ্যার দিকে আমি ঢাকা ত্যাগ করি। আমার অসহ্য লাগছিল এই শহরের মানুষকে। ফাইনাল এক্সাম ছিল মাথার উপর, আমার সেসবের কিছু মাথায় ছিল না। আমি ডেসপারেট হয়ে যাই অনেক। ওই একটা মুহূর্ত আমার জীবন ওলটপালট করে রেখে দিয়েছিল। সেদিনের কথা মনে পড়তেই আমি গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকি। ওই একটা ভুল, আমি অন্ধকারে নিজেকে আবদ্ধ করে রাখি, এক্সাম আর দিই না। ইনফ্যাক্ট পড়াশোনা থেকে আমার মন উঠে যায়। ওই রাতের কথা যখন মনে পড়ে, নিজের ভুলের কথা মনে পড়ে, বিশ্বাস করে ঠকার কথা মনে পড়ে, সবকিছু মিলিয়ে আমি আমার মাঝে থাকি না। ওই মুহূর্তে মনে হয় মৃত্যু শ্রেয় আমার নিজের কাছে। না পেরে স্লিপিং পিল খেয়ে মরার মতো করে পড়ে থাকতাম। আমার অবস্থা আমার মা খেয়াল করতো, কিন্তু কিছু মুখ ফুটে বলতো না, কারণ সে জানতো তার মেয়ে নিজে না চাইলে কখনো তাকে দিয়ে কিছু বলানো যায় না। একদিন খুব দুশ্চিন্তায় আর না পেরে প্রশ্ন করে বসেছিলাম, আমার কি হলো? এটা হাসি খুশি থাকা মেয়েটা হঠাৎ মনমরা হয়ে গেল কেন? সেটা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সেদিন মাকে মিথ্যা একটা গল্প বানিয়ে বলি, টেস্ট এক্সাম খারাপ করেছি, এর জন্য 1 বছর আমার গ্যাপ যাবে, তার জন্য এত মন খারাপ। মার কিছু জিজ্ঞাসা করেনি, ওই যে জোর করে কিছু বলানো যায় না। তাই অনেকগুলো দিন পর এমোর সাথে পরিচয় হয়। তার কথাতে জাদু ছিল, মন ভালো হয়ে যেত একদম। আমি ডিপ্রেশনের থেকে এমোর জন্য কিছুটা হলেও বের হয়ে আসি। ধীরে ধীরে অনুভব করি আমি এমোকে পছন্দ করতে শুরু করেছি। এক পর্যায়ে এসে মনে হলো আমি তাকে ভালোবাসি। যখন এমোর জন্য ভালোবাসা উপলব্ধি হলো, তখন মস্তিষ্কে আমার সে অন্ধকার অতীত জেগে ওঠে, মন আর মস্তিষ্কে জায়গা দখল করে নেয়। তারপর থেকে এমোকে অ্যাভয়েড করার চেষ্টা করি, আর সে তার ভালোবাসার কথা আমাকে জানায়। মাঝে মাঝে মনে হয় ওই রাতে তেমন কিছুই হয়নি, সব আমার ভুল। কিন্তু ইয়ানের কথা মনে পড়তেই মন বিষিয়ে উঠত। ওই ঘটনা আমার নিজের মাঝে ধারণ করে রেখেছি। আমার অজান্তে করে ফেলা আমার বড় ধরনের পাপ। গুড মর্নিং। আজ কিভাবে ছাদে আসা? আচমকা একটা পুরুষালী কণ্ঠ শুনে আমি চমকে উঠি। অতীতের মাঝে এতটাই ডুবেছিলাম, আমার পাশে কেউ এসে দাঁড়িয়েছে আমি টের অব্দি পাইনি। মাথা নিচু করে চোখের জলের কণা মুছে নিজেকে স্বাভাবিক করে পাশে ফিরে তাকিয়ে দেখি ইমনাত হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে, বিস্ময় নিয়ে। ওর হাসির সাথে তাল মিলিয়ে আমি হাসলাম অল্প। তারপর গুড মর্নিং, ইচ্ছে হলো তাই আসা। ভেরি গুড। সকালে শুদ্ধ বাতাস গায়ে লাগলে মন ফুরফুরা থাকে অনেক, আর দিনের শুরুটাও ভালো হয়। হয়তো। আমার কথায় সে আরেক দফা হেসে ছাদের রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, চা খাবেন? না। ওকে বলে ইমনাতের কফির মগে চুমুক বসাই। তৃপ্তি নিয়ে চা পান করে আমার দিকে তাকিয়ে বলে, সারা রাত ঘুমাননি? ওর কথায় আমি কিছুটা চমকে গেলেও পরবর্তীতে নিজেকে সামলে স্বাভাবিকভাবে বলি, তেমন না, ঘুমিয়েছি। আমার কথায় সে গম্ভীর গলায় বলে, দেখে মনে হচ্ছে না ঘুমিয়েছেন। ভালো ঘুম হয়নি তাই। ও। দুজনের মাঝে পিন পর নীরবতা নেমে আসে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ইমনাত বলে, মন খারাপ? ইমনাতের দিকে এক পলক তাকিয়ে মাথা নেড়ে জবাব দেই, না। মন ভালো করার একটা ওষুধ আছে আমার কাছে, আপনি চাইলে ট্রাই করতে পারেন। লাইক আমি যখন চিন্তিত বা কোনো পেরেশানিতে থাকি আমি ট্রাই করি, আমার মন মেজাজ মুহূর্তেই ফুরফুরে হয়ে যায়। ইমনাতের কথা বলার ধরনে আমার মাঝে একটা আগ্রহ সৃষ্টি হয়। আমি কৌতূহল নিয়ে প্রশ্ন করি, কিরকম? আমি যেমন করি সেভাবে ফলো করেন। ওকে। ইমনাত ছাদে বসে পড়ে। সকালের রোদ এখনো ভালোভাবে ওঠেনি, ঝিরিঝিরি বাতাস বইছে। আকাশ কেমন ধূসর রং ধারণ করে গোমট করে আছে, বৃষ্টি হবে হবে এমন অবস্থা। ইমনাত পা ভাঁজ করে বসে তারপর বলে, আপনি আমার সামনে আমার দিকে মুখ করে বসেন, এতে আমি কিরকম করি তা বুঝতে সুবিধা হবে। ইমনাতের কথা মতো হাঁটু মুড়ে বসে পড়ি ওর সামনে। ইমনাত তার 2 হাত হাঁটুর উপর মেলে ধরলো। ইমনাতের মতো করে আমিও করে নিলাম। তারপর ইমনাত শাহাদাত আঙ্গুলের সাথে বৃদ্ধা আঙ্গুল লাগিয়ে বাকি 3 আঙ্গুল মেলে ধরে। তারপর ট্রেট করে বসে বলে, চোখ বন্ধ করুন। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে তার ভিতরে কিছুক্ষণ ধারণ করে রেখে আস্তে আস্তে করে নিঃশ্বাস ছাড়তে থাকুন। আর ভাবুন আপনি আপনার পছন্দের কোনো জায়গায় একলা আছেন, শুধু আপনি বলতে আপনি একা। ওকে, রেডি? 1 2 3। ইমনাতের কথা মতো আমি করতে থাকি। প্রায় মিনিট 5 মতো করে আমি এমনটা করতে থাকি। চোখ বন্ধ রাখা অবস্থায় মনে হচ্ছিল আমি এক সমুদ্র পাড়ে খালি পায়ে দাঁড়িয়ে আছি। কোনো জনমানবের চিহ্ন নেই। আমার কানে সমুদ্রের গর্জন ভেসে আসছে। সমুদ্রের ঢেউ এসে আমার পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সমুদ্র পাড়ে বাতাস এসে গায়ে লাগতে মনটা আনন্দে নেচে ওঠে। মনে হচ্ছে পৃথিবী কত সুন্দর,
আনন্দে মনটা ছলাৎ ছলাৎ করে উঠছে, শরীরে আনন্দের স্রোত বইছে একটা। ইমনাত কিছুক্ষণ পর আমায় ডেকে বলে, এবার ধীরে ধীরে চোখ খুলুন আর আশপাশটা দেখুন। ইমনাতের কথায় ধীরে ধীরে চোখ খুললে ইমনাতের দিকে আমার চোখ আটকে থাকে, গভীর ভাবে চেয়ে আছে। ইমনাতের মুখমণ্ডলটা কেমন যেন জল জল করছে, মনে হচ্ছে